আমার ছোট বোন আমার হবু স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পুরো 20 বছর তার কোনো খোঁজ ছিল না। আর আজ তার ছেলেটা হঠাৎ করে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো, কারণ পৃথিবীতে তার কোথাও যাওয়ার জায়গা নেই। ছেলেটা গেটের সামনে এমন ভাবে দাঁড়িয়েছিল যেন সে ছোট থেকে বুঝে গিয়েছে ভালোবেসে তাকে কেউ বুকে টেনে নেয় না। একদম শুকনো গরম, গায়ে ঢোলা একটা পুরনো জ্যাকেট কাঁধ থেকে খুলে পড়ছে, আর এক হাতে একটা ব্যাগ। আমি তখন ডাল বসাচ্ছিলাম, জানালা দিয়ে বাহিরে তাকাতে বুকটা কেমন জানি ধক করে উঠল। ছেলেটার বয়স 13-14 হবে, এখনো পুরোপুরি বড় হয়নি, তবুও কেমন জানি তার মুখের ভিতরে ক্লান্তি, যেটা এই বয়সে ছেলেদের মুখে কখনোই মানায় না। চিঠিটা এসেছিল 10 দিন আগে, ময়মনসিংহ থেকে একটা মহিলা পাঠিয়েছিল। চিঠিতে লেখা ছিল উনি আমার বোন, উর্মির পাশের বাসার মানুষ ছিল। চিঠিতে লেখা ছিল, আপা দুঃখের সঙ্গে জানাচ্ছি উর্মি আপা নিউমোনিয়ায় মারা গিয়েছে। তার ছেলে আবির সম্পূর্ণ একা। ওর বাবা 3 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। আপন বলতে পৃথিবীতে একমাত্র আপনি, মানে আমি। চিঠিটা 4 ভাঁজ করে আলমারির ডয়ারে রেখেছিলাম, পুরাতন বিদ্যুৎ বিল, বাবার রিপোর্ট, না ছোঁয়া কিছু কাগজের নিচে। 2 দিন আমি কোনো উত্তর দেইনি, তৃতীয় দিন শুধু 2টা শব্দ লিখেছিলাম, পাঠিয়ে দিই। আর আমি বা কি বলতাম, যেখানে আমার বোনের 20 বছর আমি কোনো মুখই দেখিনি। যেই বোনের নাম নিলে এখনো পুরনো ক্ষতটা দগ করে ওঠে। কিছু ক্ষত পুরনো হয়ে গেলেও সেটা কখনো শুকিয়ে যায় না। কিন্তু ছেলেটার তো কোনো দোষ নেই। আমি রান্নাঘরে হাতটা মুছে বের হয়ে আসলাম, দেখে বোঝাই যাচ্ছে এটা উর্মির ছেলে। উর্মির মতো চোখ, অমন জেদি মুখ, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। মনে হয় আগে থেকে বুঝেছিল মুখের সামনে দরজাটা থক করে বন্ধ হয়ে যাবে। শুধু চোখ দুটো আলাদা, দুশো স্বচ্ছ, হয়তোবা বাবার কাছ থেকে পেয়েছে। আমাকে দেখেই সালাম দিল, আসসালামু আলাইকুম, আমি উর্মির ছেলে আবির। এটা বলে কাঁধ থেকে ব্যাগটা পড়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে ধরলো। আমি শুকনো গলায় বললাম, আমি জানি তুমি কে, ভিতরে এসো। ঘরে ঢুকেই সে দরজার পাশে জুতোগুলো সুন্দর করে রেখে দিল। মোজার গোড়ালির দিকটায় সেলাই করা, বাঁকা সেলাই। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। সেলাইটা খুব যত্ন করে করা। আচ্ছা, সেলাইটা কি ও করেছিল না উর্মি বেঁচে থাকতে করে দিয়েছিল? এটা দেখে বুকের ভিতরটা আমার মোচড় দিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি করে মুখটা সরিয়ে নিলাম, আস্তে করে বললাম, ডাল ভাত আছে, খাবে? ছেলেটা বলল, জি, যদি কষ্ট না হয়। খুব ধীরে ধীরে খাচ্ছিল, মনে হচ্ছিল খাওয়ার আগে প্রতিটা লোকমার কাছ থেকে যেন অনুমতি না নিতে হয়। না কোনো শব্দ, না কোনো আবদার, না কোনো দ্বিতীয়বার খাবার নেয়া। ব্যাপারটা আমাকে কষ্ট দিল। হয়তোবা আমি চেয়েছিলাম সে একটু রাগী হোক, একটু বেয়াদব হোক, তাহলে তাকে সরে দেওয়া একটু সহজ হবে। কিন্তু সে তো একদমই শান্ত স্বভাবের। সে খুবই আস্তে খাচ্ছিল আর মাঝে মধ্যে ধন্যবাদ দিচ্ছিল। কয়েকদিন কেটে গেল, তবে তার সাথে তেমন একটা আমার কথা হয়নি। আমি খুব সকালে বাড়ি থেকে বের হয়ে যেতাম। বাড়ির পাশে আমাদের গরুর খামারে কাজ করতে করতে আমার দিন কেটে যেত। বিকালে বাড়ি ফিরেই দেখতাম আবির কোনো না কোনো কাজ করছে। হয়তোবা উঠানে শুকনো পাতাগুলো পরিষ্কার করছে, নয়তোবা টিনের বেড়াটি একটু ঠিক করছে, নয়তোবা টিউবওয়েল থেকে পানি নিয়ে ড্রামে ভরছে। বাড়ি থেকে কেউ তাকে কিছুই করতে বলেনি, তবে সে নিজে নিজেই সবকিছু করতো। আগে চারপাশ দেখতো, তারপর নিজে নিজে চুপি চুপি সব করতো। ব্যাপারটা আমাকে খুব অদ্ভুতভাবে অবাক করতো, আবার আমাকে খুব অস্বস্তিতেও ফেলতো। ছেলেটা না বলেই বলছে, দেখুন আমি ঝামেলা হব না, শুধু আমাকে তাড়িয়ে দিবেন। একদিন দূর থেকে দেখলাম ভারী বালতির পানি টানছে, দড়িতে ঘষে তার হাতের পাতলা চামড়াটা উঠে গিয়েছে। কম বয়সী, একদম নরম একটা হাত। এই হাত মাঠে ঘাটে কাজ করে বড় হয়নি। হঠাৎ করে একটা কথা আমার মাথায় ঘুরতে লাগলো, এই ছেলেটা একটা অভিযোগ করেনি, না আমার নীরবতা নিয়ে, না এই বাড়ির অচেনা পরিবেশ নিয়ে, না নিজের একা হয়ে যাওয়া নিয়ে। 13 বছরের একটা ছেলে হঠাৎ করে একদিন এমন একটা বাড়িতে এসে উঠেছে, সেই খালা তাকে আদৌ চায় কিনা সে সেটাও জানে না। আমি দ্রুত ঘরে ঢুকে পড়লাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম আরেকটু দাঁড়িয়ে থাকলে আমি কেঁদে ফেলবো। সবার আগে খবর নিতে এলো পাশের বাসার মর্জিনা খালা, কারণ মহিলার স্বভাবই এরকম। তোর ভালোর জন্য বলছি বলে মানুষের বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। গেটের কাছে দাঁড়িয়েই বলল, শুনলাম উর্মিন নাকি পোলাইছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, জি। এত কিছু করার পরও ওই মাইয়ার পোলারে তুই রাখবি? তোর সাথে যা করছে আমার মুখটা শক্ত হয়ে গেল। আমি বললাম, কিছু লাগবে খালা? আরে রাগ করিস না, তোর চিন্তা করতেছি। একটা কিশোর ছেলেকে সামলানো এত সহজ না, তারপর আবার অন্যের ছেলে। আমি কথার মাঝখানে থামিয়ে দিলাম, বললাম, খালা বাসায় যান। মুখটা অন্ধকার করে বাসা থেকে চলে গেলেন, কিন্তু আমি জানতাম এটাই শেষ না। ছোট শহরের খবর বাতাসের চাইতেও আগে দৌড়ায়। খালার কথাটা বারবার মাথায় বাজছিল, যা করছে তোর সাথে। আমি আর উর্মি এক খাটে ঘুমাতাম, ওর চুল আমি বেঁধে দিতাম, ঠান্ডার মধ্যে পা গুলো আমার পার সঙ্গে লাগিয়ে দিত, আর বলতো, আপা ঠান্ডায় পা ঘুম আসে না, গল্প বলো। এভাবে দেখতে দেখতে আমরা দুই বোন বড় হয়ে গেলাম। উর্মি অনেক সুন্দর চেহারার অধিকারী হলো। যে ছেলেরা আগে ওকে নিয়ে হাসতো, ওরাই তার পিছে পিছে ঘুরতো। তাদের মধ্যে একজন ছিল সায়ান, আমার হবু স্বামী,
যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আমার কার্তিক মাসে, মা নিজের বিয়ের শাড়ি কেটে আমার জন্য বিয়ের শাড়ি বানিয়েছে। গ্রামের মানুষ সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল, সবাই জানতেন যে আমার বিয়ে হচ্ছে। উর্মি শহরেই লেখাপড়া করতো, উর্মি শহর থেকে গ্রামে বেড়াতে আসলো। আমি সায়ানকে খুঁজতে যেয়ে দেখি সায়ান উর্মির হাত ধরে হাসছে সায়ানের গ্যারেজের ভিতরে। সেই পরিচিত হাসি, যে হাসি দেখলে সবাই উর্মির পিছনে পাগল হয়ে ঘুরতো, সবকিছু ভুলে যেত। আমি কোনো প্রশ্ন করিনি, কোনো চিৎকারও করিনি, শুধু আমার হাতে থাকা বাজারের ব্যাগটা মাটিতে পড়ে গিয়েছিল। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। উর্মি 2 দিন পর একটা চিঠি লিখে চলে যায়, আপা আমি দুঃখিত, আমি নিজেকে আটকাতে পারিনি। তারপর উর্মি সায়ানকে নিয়ে পালিয়ে যায়। মা অসুস্থ হয়ে পড়ে, গ্রামের মানুষ সবাই ছিছাক্কর করতেছিল, মানুষকে দাওয়াতও দাও হয়ে গিয়েছিল। এই ঘটনার পর বাবা আমার সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল দোষটা আমারই, আমি যেন থেকে যাই এই বাড়িতে, এই খামারে, আর এই অপমান নিয়ে। বিয়ের শাড়িটা আমি নিজে হাতে পুড়িয়ে ফেলেছিলাম, আর উর্মির পাঠানো 15টা চিঠি আমি কখনো খুলেও দেখি। আবির এগুলা কিছুই জানতো না, মাঝে মাঝে তার মার নাম উচ্চারণ করতো, তবে খুবই সাবধানে, মনে হয় নামটা বললেই কিছু একটা ভেঙে যাবে। খেতে খেতে আস্তে আস্তে বলল, আম্মু না ডালটা খুব পাতলা করে রান্না করতো, আর আপনার ডালটা ঘন। আমি কোনো উত্তর দেইনি, কারণ কথাটা অদ্ভুত ভাবে আমার বুকের ভিতরে যে লেগেছিল। উর্মি ছিল একজন আমার কাছে বিশ্বাসঘাতক, কিন্তু তার কাছে তো ছিল তার মা, যে তার মোজা সেলাই করে দিত, পাতলা করে ডাল রান্না করত, আর বর্ষার এক ভেজা সকালে মারা গেছে। 3য় সপ্তাহে ঘটনাটা ঘটলো। আমি খামার থেকে ফিরছিলাম, বাজারে দেখলাম ভিড়, দেখে আমি দাঁড়ালাম, দেখি সেখানে আবিরও আছে। এক হাত দিয়ে ব্যাগটা বুকের সঙ্গে চেপে ধরে আছে, আর পাশে আছে কসাইয়ের ছেলে রুবেল, বয়সে বড় কিন্তু স্বভাব খারাপ। জোরে জোরে চিৎকার করে বলছিল, তোর মা তো বোনের হবু স্বামীকে নিয়ে পালিয়ে গেছে, তুই তো তারই পোলা না, তোর শরীরে খারাপের রক্ত আছে। চারপাশে সবাই চুপ, কেউ তাকে থামায়নি। আবির কোনো জবাব দেয়নি, মাথা নিচু করে চুপ করেছিল, কিন্তু আমি তাকিয়ে দেখলাম তার চোখ থেকে এক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ল। আর তখনই বহু বছর আগের আমার ভেতরে মরে যাওয়া একটা জিনিস আমার ভিতরে নড়া দিয়ে উঠলো। কারণ এই ছেলেটা তার মায়ের পাপের শাস্তি পাচ্ছে, ওর তো কোনো দোষ নেই। যেই পাপ সে করেনি, সেই মুহূর্তে আমি একটা জিনিস বুঝলাম, আমি হয়তো উর্মিকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, হয়তো তার চিঠিগুলো আমি কোনোদিনও খুলে দেখতে চাইবো না, কিন্তু তার ছেলেকে আমি পৃথিবীতে ধ্বংস হতে দিব না। আর সেই দিনে আমি উর্মির দেয়া 20 বছর পর পুরনো চিঠিগুলো বের করলাম। কেন জানি মনে হচ্ছিল হয়তো আমি পুরো সত্যিটা জানতাম না। এই লাইভ হিস্ট্রিটা 2য় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।